বাণীকে বাঁচাতে অনিরুদ্ধর জীবন সংকটে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রিন্সিপাল ম্যাম তানিয়াকে বলে যে তোমার গার্জেনকে এখানে ডাকো, সে সে তোমার সঙ্গে আজকে একটা গেমস খেলবে। তখনই দেখা যায় তানিয়া তার মাকে ডেকে নেয় আর বলে, মা আজকে ম্যাম বলেছে তোমাকে আর আমাকে একটা গেমস খেলতে। তখনই ম্যাম একটা পরীক্ষা দেয় বাণীকে যে এই ফর্ম ফিল আপটা করতে হবে। তখনই বাণী আমতা আমতা করে বলে, আমি তো ইংরেজিতে পারি না। তখনই তানিয়া বলে, মা তুমি আমাকে শুধু বলে দেবে, আমি ইংরেজিতে বানানটা তোমাকে বলে দেব। তখনই বাণী বলে, আচ্ছা মামাম তাহলে তাই হবে। এরপরে দেখা যায় যে বাণী একটা শব্দ পারে না। তখন সবাই হাসাহাসি করতে থাকে আর কথা শুনতে থাকে। তখনই ম্যাম বলে যে আর 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তানিয়ার গার্জেন এটা পূরণ না করতে পারে তাহলে তানিয়া হেরে যাবে। এরপরে এই শেষ পর্যায়ে এসে বাণী বলে দেয়, তখনই তানিয়া জিতে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে গেলেও তখনই বিদ্যুৎ বলে, এটা মানতে পারবো না, ওই বাণীর শিক্ষাটা দিতে হবে আমাকে। বাণী অনেকবার বেড়ে গেছে, বাণী আমার মেয়েটাকে পুরো ক্রাশ করে রেখেছে, এবার ওকে কিছু একটা করতে হবে। এরপরে দেখা যায় যে কুয়াশা বলে, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, আজকে ম্যামের সামনেও বাণীকে কথা শোনাবো। বাণীকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কারণ বাণী আমাদের মাহিকে নিয়ে তার কাছে রেখেছে, এবার তাকে তো উচিত জবাব দিতেই হবে। এরপরেই দেখা যায় তখনই সেখানে বিদ্যুৎ চলে আসে। এরপরে বিদ্যুৎ বলে যে ম্যাম আমি আপনাকে একটা কথা বলতে চাই। তানিয়া আমার মেয়ে, তানিয়ার নাম তানিয়া চ্যাটার্জি নয়, তানিয়া ঘোষ, মানে আমার মেয়েও। তখনই ম্যাম বলে, কি হচ্ছে এসব, এসব কেন হচ্ছে? আর আপনি এখানে এসে এভাবে এভাবে সমস্যা কেন কেন করছেন? এভাবে সমস্যা করবেন না, আপনি এখান থেকে চলে যান। তখনই বিদ্যুৎ বলে, না আমি এখান থেকে যেতে পারি না, আমি এখান থেকে যাব না। এটা এটা আমার মেয়ের ফাংশন হচ্ছে, সেখানে তো আমাকে থাকতেই হবে ম্যাম। বাণী মূর্খ সূর্খ একটা মানুষ, বাণী আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবে না, বাণী আমার মেয়েকে শিক্ষিত বানাতে পারবে না, তাই মেয়েকে আমাদেরকে দিয়ে দিন। তখনই কুয়াশা আসে আর বলে যে হ্যাঁ ম্যাম, কারণ আমার বর তানিয়ার বাবা, আমি তানিয়ার মা হতে চাই। আর আমরা তানিয়ার সব রকম সুবিধাই পেয়ে গেছি, কাস্টাডিও পেয়ে গেছিলাম কোর্ট থেকে, নোটিশও দিয়ে দিয়েছিল, কিন্তু বাণী কিছুতেই মানতে চাইছে না। আপনি আমাদের কাছে দিয়ে দেন, আমি ইংরেজিতে ভালো পারি, আপনি চাইলে আমি ইংরেজিতে কথা বলেও শোনাতে পারি। এরপরে ভুলভাল ইংরেজি বলতে থাকে কুয়াশা। তখনই দেখা যায় বিদ্যুৎ কুয়াশাকে থামিয়ে দেয় আর বলে, অনেক হয়েছে কুয়াশা, এখন এইসব কথা থাক, এখন এইসবটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। তখনই কুয়াশা বলে, কেন, আমি তো ইংরেজিতে ভালোই বললাম, তাহলে কেন আমার কথা ভালো লাগছে না? লাগছে তো, ভালো লাগছে। এরপরেই দেখা যায় তখনই ম্যাম বলে, এখানে আপনারা এভাবে সমস্যা ক্রিয়েট করবেন না, আপনারা এখান থেকে নেমে যান, স্টেজ থেকে নিচে চলে যান। এগুলো দেখে মৌলি দূর থেকে খুবই রেগে যায় আর বলে, এই কুয়াশা আর বিদ্যুৎকে দিয়ে কোনো কাজ হবে না, ওরা কোনো কর্মেরই নয়, না হলে কি এভাবে এভাবে সব কিছু করতো? আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কি করতে চলেছে। এরপরেই দেখা যায় তখনই প্রিন্সিপাল ম্যাম বলে যে আপনারা সত্যি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আপনারা এমনটা করতে পারেন না, আপনারা কেন এমনটা করছেন? আপনারা কি বুঝতে পারছেন না এটা বাচ্চাদের স্কুল, এখানে বাচ্চারা পড়াশুনো করে, এতে বাচ্চারা বিপদ হচ্ছে, আপনারা এখান থেকে নেমে যান। এরপরেই দেখা যায় যে বাচ্চাদের গার্জেনরা বলে, এখানে ড্রামা হচ্ছে, এই বাণী ড্রামা করছে, বাণীর এক স্বামী এসে এখানে ড্রামা শুরু করেছে, এখান থেকে আমাদের সন্তানরা আর কি বা শিখতে পারে। তখনই দেখা যায় বাণী বলে যে এই বিদ্যুৎ, আমার মেয়ের কাছাকাছি আসতে গেলে কিন্তু আমার থেকে খুব খারাপ কেউ হবে না, বলে দিলাম, আমার মেয়ের কাছাকাছি আসার চেষ্টাও করবে না, তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো। তখনই বিদ্যুৎ বলে, কেন রে বাণী, মেয়ে কি শুধু তোর একার? মেয়ে তো আমার, আমি মেয়ের জন্মদাতা পিতা। তখনই বাণী বলে, মানি না, আমি মানতে পারবো না, কারণ মামাম শুধু আমার, আমি মামামের কাছে থাকলে মামাম এমনিতেই ভালো থাকবে। ম্যাম আমি আপনাকে বলছি, আর আপনার অনুমতি নিয়ে একটা কথা বলতে চাই সবার সামনে, যে আমি এমন একদিন আসবে এখানে দাঁড়িয়ে সবার সামনে ইংরেজিতে কথা বলে আমি দেখিয়ে দেব। তখনই ম্যাম খুশি হয়ে বলে, আমি জানি বাণী, আপনি অনেক সৎ, অনেক ভালো মনের মানুষ, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, তানিয়ার ভালোর জন্য আপনাকে পারতে হবে। তখনই বিদ্যুৎ বলে, ম্যাম তানিয়ার পড়াশোনার খরচের টাকা দেওয়ার মতো যোগ্যতা ওই বাণীর নেই, বাণীর সে বর ওই যে মাত্র একটা সিঙ্গারার দোকান চালায়, ও কি পারবে তানিয়াকে এই স্কুলে পড়াতে? তখনই দেখা যায় বাণী বলে,
ম্যাম আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আমাদের মেয়েকে এখানেই পড়াশোনা করাবো। তখনই প্রিন্সিপাল ম্যাম বলে, দেখুন বিদ্যুৎ ঘোষ, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, আপনি এখান থেকে চলে যান, এখানে থেকে সবাইকে আর বিরক্ত করবেন না। এরপরেই দেখা যায় যে সন্ধ্যাবেলায় সবাই উৎসব করতে মেতে থাকে। তখন বাণী অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে নেড়াপোড়াতে আসে আর সেখানে অনেক মজা করে। এরপরেই দেখা যায় যে কোম্পানির ম্যানেজারও সেখানে চলে আসে আর বলে, অনিরুদ্ধ স্যার, সর্বনাশ হয়ে গেছে, অনেক বিপদে পড়ে আমি এখানে এসেছি। তখনই অনিরুদ্ধ বলে, কি হয়েছে আপনাদের, কেন এসেছেন এখানে? তখনই সাথী বলে, হ্যাঁ কেন এসেছেন কিছু বুঝতে পারলাম না তো। তখনই ম্যানেজার বলে, যে স্যার, আমাদেরকে কোম্পানি থেকে বাতিল করে দেওয়া হয়েছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, এটা কি করে সম্ভব, কিসের জন্য আপনাদেরকে বাতিল করে ছাঁটাই করে দেওয়া হয়েছে? তখনই দেখা যায় যে ম্যানেজার বলে, যে সেটা জানি না, শুধু মলি ম্যাডাম বলেছে যে আমাদের নাকি বয়স হয়ে গেছে, আমাদের নিয়ে নাকি এখন কাজ করা যাবে না, এখন নাকি ইয়াং লোকদেরকে লাগবে ওখানে কাজ করানোর জন্য, এজন্য আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, এটা এটা ঠিক করেনি, এটা দাদুকে জানাতে হবে, মলি যেটা করেছে সেটা অনেক বড় অন্যায় করে ফেলেছে, আমি আপনাদেরকে যেমনটা বলছি ঠিক তেমনটাই করবেন। তখনই ম্যানেজার বলে, কি বলবেন স্যার, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা হয়তো মামনিকে দেখতে এসেছিলাম, এই কথাটি মলি ম্যাডামের কানে যে কেউ দিয়ে দিয়েছে, তাই জন্য হয়তো আমাদেরকে বের করে দিয়েছে। এরপরেই দেখা যায় যে অন্যদিকে মলির দাদু সবাই মিলে তানিয়াকে দেখতে আসে আর তখনই মলির দাদু ঈশানীকে বলে, যে ঈশানী, আমার অনেক ছোট মনে হচ্ছে, আমি সাথীর সামনে কি করে দাঁড়াবো? তখনই পিনাক্ষী বলে, বাবা চিন্তা করো না, সাথী সেরকম মানুষ নয়, তোমাকে ক্ষমা করে দেবে। তখনই মলি নয়নতারাকে বলে, যতই ওরা মিলতে চাক গ্র্যান্ডমমি, ওদের এক হতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওই বাণীর সঙ্গে দাদুর সম্পর্কটা নষ্ট করতে হবে, বোঝা গেছে? তখনই নয়নতারা বলে, হ্যাঁ তোমার প্ল্যানটা ঠিক মতোই কাজ করবে দিদিভাই। এরপরে অন্যদিকে দেখা যায় ম্যানেজার বলে, তাহলে আপনি যেমনটা বলছেন তেমনটাই করা হবে, তেমনটাই করব, আপনার কথা মতো আমরা স্যারের কাছে যাব, আমরা আমরা স্যারের সঙ্গে কথা বলবো। তখনই দেখা যায় যে নকুল বলে, হ্যাঁ তাহলেই হবে, কারণ ওই মৌলি অনেক জঘন্য মনের মানুষ, ও আপনাদেরকে কখনোই এলাও করবে না, তাই মৌলি দাদুর কাছে যান, তাহলে ন্যায় বিচার পেয়ে যাবেন। তখনই দেখা যায় বাণীও বলে, হ্যাঁ একদম ঠিক কথা বলা হয়েছে, আপনারা দাদুর কাছে গেলে দাদু বা পিনাক্কি মেসোমশাইও আপনাদের ন্যায় পাইয়ে দেবে, মৌলি দিদিমণি যে অন্যায়টা করেছে তার শাস্তি তাকে দিয়ে দেবে। তখনই দেখা যায় যে সাথী বলে, এটা কি করে, ওই মৌলি এতটা জঘন্য হয়ে গেছে, জঘন্য মনের মানুষ আমি আগে বুঝতে পারিনি, আর ওকে আমি আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। তখনই সেখানে মিডিয়ার লোকজন চলে আসে আর বলে, যে অনিরুদ্ধ চ্যাটার্জি, আপনি বলুন, রায় আর চ্যাটার্জির ইন্টারন্যাশনাল অফিস থেকে তার কর্মীদেরকে ছাঁটাই করেছে কি জন্য বলুন আমাদেরকে, আর তারাই বা আপনার কাছে কেন এসেছে? এরপরে সেখানে তখনই মলির দাদু আর তার পরিবার নিয়ে চলে আসে। তখনই দেখা যায় যে মলির দাদু বলে, এখানে মিডিয়া কি করছে? তখন ঈশানীও বলে, যে বাণী, এখানে মিডিয়ার লোক কি করছে, এখানে কি হয়েছে বলো তো? তখনই দেখা যায় যে বাণী বলে, বলতে পারবো না, এরারা কেন এসেছে? তখনই দেখা যায় যে মলির দাদু বলে, আপনারা এখানে কেন, কি হয়েছে? আর ম্যানেজার বাবু, আপনি বা এখানে কেন, কি করছেন? তখনই দেখা যায় নয়নতারা মনে মনে বলে, যে কাজ শুরু হয়ে গেছে, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হবে। বাণীকে ভালো করতে যাওয়া, বাণীকে সব থেকে খারাপ বানানোর এই পদ্ধতিটা অনেক ভালো হয়েছে। তখন এই ম্যানেজার বলে, স্যার আমাদেরকে ছাঁটাই করা হয়েছে, আমাদের 40 জন কর্মীকে ছাঁটাই করে দিয়েছে মৌলি ম্যাডাম। তখনই মৌলির দাদু বলে, এটা কি সত্য? তখনই দেখা যায় যে মৌলির দাদুর কথা শুনে তখন ম্যানেজার বলে, হ্যাঁ এটাই সত্য, আমাদের নাকি বয়স হয়ে গেছে, আমরা নাকি কাজ পারি না, তাই আমাদের দিয়ে আর সে বিজনেস করাতে চায় না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, এসব কথা মিথ্যে, বিশ্বাস করো, আমাদের নাতি এরকম এরকম কাজ করতে পারে না। তখনই দেখা যায় যে নকুল মনে মনে বলে, তোমার নাতি যে কতটা জঘন্য কাজ করতে পারে সেটা আমার থেকে ভালো কেউই জানে না, একটা খারাপ মানুষ তৈরি করেছো তুমি, আমি চাইলেও এখন কিছু বলতে পারছি না, শুধুমাত্র মাথায় হাত রেখে দিব্যিটা দেওয়ার জন্য, কিন্তু এভাবে চললে বেশি দিন আমি চুপ করে থাকবো না, খুব তাড়াতাড়ি আমি সব কিছু বলে দেব। এরপরেই দেখা যায় যে মলির দাদু বলে, দেখুন আমাদের নাতনি যেটা
বলেছে আর করেছে সেটা অন্যায় করেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি আর আমি আমি আপনাদেরকে আবার অফিসে ফিরিয়ে নিতে চাইছি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে সেটা ঠিক আছে, তাহলে এই মিডিয়াকে এখানে কে ডেকেছে? তখনই দেখা যায় মৌলির দাদু বলে হ্যাঁ হ্যাঁ, এখানে মিডিয়া কেন এসেছে? আপনাদেরকে কে ফোন করেছে আপনারা বলুন। তখনই দেখা যায় মিডিয়ার লোকগুলো বলে ওঠে আমাদেরকে মিসেস চ্যাটার্জি ফোন করে বলে দিয়েছে বাণী। তখনই দেখা যায় যে কথাটা শুনে মৌলির দাদু রেগে যাওয়ার বলে আবারও বাণী এত বড় ক্ষতি করলো, আমাদের বিজনেসটাকে ধুলোস্যাৎ করে দেওয়ার জন্য এভাবে অপমান করলো? না না, এটা হতে পারে না। তখনই দেখা যায় যে বাণী বলে তাহলে আমি যেখান দিয়ে আপনাকে ফোন করেছি সেই নাম্বারে আপনি ফোন করুন। তখনই মৌলি আস্তে আস্তে পিছনে গিয়ে আগুনে পুড়িয়ে দেয় সিমটা আর বলে জ্ঞান মমি আর চাইলেও কেউ প্রমাণ করতে পারবে না, কারণ সিমটা কখনো অনই হবে না। তাহলে প্রমাণ করবে কি করে যে ফোনটা আমি করেছি? ফোনটা করতে পারবে না, কিছুতেই না। এরপরেই দেখা যায় যে নয়নতারা বলে নাটক করছে, এসব কিছু নাটক করছে ও। তখনই বাণী বলে আমি কেন নাটক করব? আমি কোনো নাটক করছি না, একদম নাটক করছি না। তখনই নকুল মনে মনে বলে এই সব কিছু মা আর মৌলির চাল, বাণীকে ফাঁসানোর জন্য হয়তো এমনটা করছে। এমনটা হতে দেওয়া যাবে না, কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছু একটা করতে হবে। তখনই বাণী বলে যে দাদু ভাই বিশ্বাস করো আমি এসব কিচ্ছু করিনি, আমি কেন ফোন করব? আমি কিসের জন্য ফোন করব? আমি কোনো ফোন টোন করিনি। তখনই দেখা যায় যে নয়নতারা বলে এখন ভালো সাজছো তুমি, এখন ভালো সাজা হচ্ছে ডাকাত রানী, এত ভালো সেজো না, মিষ্টি করে মিথ্যে কথাটা তো খুব ভালো করেই বলতে পারো। তখনই দেখা যায় ঐশানী বলে ছোট মা চুপ করুন না, এখন সেটা বড় কথা না, বড় কথা হলো মৌলি যেটা করেছে সেটা অন্যায়। মৌলি আমাদের কর্মীদেরকে ছাঁটাই করে দিয়েছে, কেন করে দিয়েছে? তখনই দাদু বলে হ্যাঁ মৌলি দিদি ভাই তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা আবার কোম্পানিতে যেই পোস্টে ছিলেন ঠিক সেই পোস্টেই চলে যাবেন। আর আমি বলছি যে আপনাদের সঙ্গে কোনো অন্যায় হবে না, আমি কোনো অন্যায় হতে দেব না। আমি আমি আপনাদেরকে সবসময় প্রোটেক্ট করে রাখবো, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তখনই দেখা যায় যে মিডিয়ার লোকেরা বলেন যে তাহলে কি যে আপনি যেটা বলছেন সেটাই মেনে নেব, আপনি আপনার কোম্পানিতে আবার তাদেরকে ফিরে নিচ্ছেন? তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে হ্যাঁ আমি যে কর্মীদেরকে ছাঁটাই করেছিল আমার নাতনি সেটা আমি আবার আবার নিয়ে নিচ্ছি। তখনই মিডিয়ার লোকেরা বলে তাহলে কি বলতে চাচ্ছেন যে মৌলি ম্যাডামকে আপনারা সিইওর পদ থেকে সরিয়ে নেবেন? তখনই দেখা যায় মৌলির দাদু বলে হ্যাঁ আমি মৌলি রয়কে সিইওর পদ থেকে সরিয়ে নেব আর তাকে সিইওর চেয়ারে বসাবো না, এখন নতুন সিইও হবে তাপস চ্যাটার্জি। তখনই দেখা যায় মৌলি রেগে যায়, বলে জ্ঞানমমি দেখেছো দাদুভাই কি করলো এটা? দাদুভাই আমার এই চেয়ারটা কেড়ে নিল। তখনই ঈশানী খুব খুশি হয়ে যায় আর বলে ঠিক হয়েছে মৌলি, তুমি অনেকটা বার বেড়েছিলে, নিজের পাওয়ারটা অযথায় কাজে লাগিয়েছিলে, তার জন্য এটুকু করতেই হলো। তুমি নিজের পাওয়ারে অনেক কিছু করতে চেয়েছিলে আর এইটা আর করতে পারবে না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে এটা কি করলে গো তুমি? অন্যের উপরে রাগ করে তুমি আমার নাতনির চেয়ারটাকে কেড়ে নিলে, তার জায়গাটাকে তার কাছ থেকে সরিয়ে নিলে। তখনই দেখা যায় মৌলির দাদু বলে নয়ন এসব কথা থাক, এসব কথা আমি এখন শুনতে চাইছি না, কিন্তু একটা কথা বলছি যে আমি বাণীকে কখনো ক্ষমা করতে পারবো না। তখন ঈশানী বলে যে বাণী কি করলো বাবা? এখনো কিন্তু প্রমাণ হয়ে যায়নি